অজিত, তুমি জানো আমি রহস্য ভালোবাসি না। রহস্য দেখলেই আমার মন তাকে ভেঙে চুরে তার অন্তর্নিহিত সত্যটি আবিষ্কার করতে লেগে যায়। কিন্তু এ কী রকম রহস্য? অলৌকিক ঘটনার প্রতি আমার বুদ্ধি স্বভাবতই বিমুখ। যা প্রমাণ করা যায় না তা বিশ্বাস করতে আমার বিবেকে বাধে। কিন্তু এ কি? চক্ষুকর্ণ দিয়ে যাকে প্রত্যক্ষ করছি তার সঙ্গে ঐহিক কোনো কিছুরই কোনো সংস্রব নেই। অমূলক কারণহীন ঘটনা চোখের সামনে ঘটে যাচ্ছে। এর মূল পর্যন্ত অনুসন্ধান করে দেখতে হবে। মোমবাতি জ্বালালাম। তোমাকে আগেই লিখেছি, ঘরে দুটো চেয়ার আছে। তার মধ্যে একটা সাধারণ খাড়া চেয়ার, অন্যটা দোলনা চেয়ার। আমি গায়ে একটা কম্বল জড়িয়ে দোলনা চেয়ারে বসলাম। সিগারেট ধরিয়ে মৃদু মৃদু দোল খেতে লাগলাম। দোরের দিকে মুখ করে বসেছি। ডান পাশে টেবিল, বাঁ পাশে দেয়ালে লাগানো ওয়ার্ড্রোব, পেছনে আমার খাট। আমি সিগারেট টানতে টানতে দুলছি আর ভাবছি। চামচিকেটা কোথায় ছিল জানি না। বাতি জ্বলতে দেখে আবার উঠতে আরম্ভ করেছে। আমার মাথা ঘিরে চক্কর দিচ্ছে। পাখার শব্দ নেই, কেবল এক টুকরো জমাট অন্ধকার শূন্যে ঘুরপাক খাচ্ছে। সিগারেট শেষ করে চোখ বুজে আছি। ভাবছি কি হতে পারে। দুটো ঘড়িতেই বেতালা অ্যালার্ম বাজে। তবে কি হোমজি আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করছেন? আমি কাল ভূতের কথায় হেসেছিলাম, তাই তিনি আমাকে ভয় দেখাচ্ছেন। তাই যদি হয় তাহলে ঘড়িটার যন্ত্রপাতি খুলে পরীক্ষা করলেই ধরা যাবে। কিন্তু হোমজি বয়স্ক ব্যক্তি, এমন বাঁদুরে রসিকতা করবেন কেন? কতক্ষণ চোখ বুজে বসে দোল খাচ্ছিলাম বলতে পারি না। মিনিট 15-র বেশি নয়। চোখ খুলে চমকে গেলাম। দোলনা চেয়ারটা দুলতে দুলতে ঘুরে গেছে। আমি দরজার দিকে মুখ করে বসেছিলাম। এখন ওয়ার্ড্রোবের দিকে মুখ করে বসে আছি। শুধু তাই নয়, ওয়ার্ড্রোবের খুব কাছে এসে পড়েছি। চেয়ার ঘুরে যাওয়ার একটা স্বাভাবিক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু রাত 2টোর সময় একলা ঘরে এরকম ব্যাপার ঘটলে স্নায়ুমণ্ডলে ধাক্কা লাগে। আমারও লেগেছিল। তার ওপর ঘড়িটা আবার পেছন দিক থেকে ঝনঝন শব্দে বেজে উঠল। আমি লাফিয়ে উঠে ঘড়িটা বন্ধ করতে গেলাম। মোমবাতি নিভে গেল। বোঝো ব্যাপার। আমার স্নায়ু যদি দুর্বল হতো তাহলে কি করতাম বলা যায় না। কিন্তু আমি দেহটাকে শক্ত করে স্নায়ুর উৎকণ্ঠা দমন করলাম। আমার গায়ের কম্বলের বাতাস লেগে হয়তো মোমবাতি নিভেছে। আমি আবার মোমবাতি জ্বাললাম। ঘড়িটা হাতে নিতেই তার বাজনা থেমে গেল। কিন্তু ঘড়িটাকে আর বিশ্বাস নেই। আমি সেটাকে হাতে নিয়ে ওয়ার্ড্রোবের কাছে গেলাম। ওয়ার্ড্রোবে আমার কাপড় চোপড় রেখেছি, তার মধ্যে ঘড়ি চাপা দিয়ে রাখব। তারপর ঘড়ি যত বাজে বাজুক। ওয়ার্ড্রোবের কপাট খুলতেই সেন্ট, কর্পূর, ন্যাপথলিন মেশা গন্ধটা নাকে এলো। আমি ঘড়িটাকে আমার জামা কাপড়ের তলায় গুজে কপাট বন্ধ করে দিলাম। 2:30 বেজেছে। এখনও অর্ধেক রাত বাকি। আমি আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। মস্তিষ্ক গরম হয়েছে, তন্দ্রা আসছে, আবার ছুটে যাচ্ছে। ঘড়িটা ওয়ার্ড্রোবের মধ্যে বাজছে কিনা শুনতে পাচ্ছি না। তারপর ক্রমে বোধহয় ঘুম এসে গিয়েছিল। বিকট চিৎকার করে জেগে উঠলাম। কম্বলের মধ্যে আমার পেটের কাছে একটা কিছু কিলবিল করছে। টিকটিকি কিংবা ব্যাঙ কিংবা চামচিকে। এক টানে কম্বল সরিয়ে বিছানা থেকে লাফিয়ে নামলাম। টর্চ জ্বাললাম, মোমবাতি জ্বাললাম। বিছানায় কোনো জন্তু জানোয়ার নেই। চামচিকেটাও কোথায় অদৃশ্য হয়েছে। হাত ঘড়িতে দেখলাম
রাত 3:30। বাকি রাতটা টেবিলের সামনে খাড়া চেয়ারে বসে কাটিয়ে দিলাম, আর ঘুমোবার চেষ্টা বৃথা। চিঠি ভীষণ লম্বা হয়ে যাচ্ছে। ভৌতিক অভিজ্ঞতার বিবরণ দেয়া আমার উদ্দেশ্য নয়। এবার চটপট শেষ করব। 5টার সময় ইলেকট্রিক আলো জ্বলে উঠল। আমি ওয়ার্ড্রোব খুলে ঘড়ি বার করলাম। ঘড়ির সঙ্গে একটা বাদামি কাগজের চিলতে বেরিয়ে এলো। তাতে বাংলা হরফে একটা ঠিকানা লেখা আছে, কলকাতার দক্ষিণ সীমানার একটা ঠিকানা। ঠিকানাটা নকল করে পাঠালাম, তোমার দরকার হবে। আমার স্কাউট ছুরি দিয়ে ঘড়িটা খুললাম। যন্ত্রপাতির কোনো গণ্ডগোল নেই, সহজ ঘড়ি। আমি সত্যান্বেষী, সত্যকে স্বীকার করতে আমি বাধ্য। তা সে লৌকিক সত্যই হোক আর অলৌকিক সত্যই হোক। কায়াহীনকে সম্বোধন করে বললাম, তুমি কি চাও? উত্তর এলো না, কেবল টেবিলটা নড়ে উঠল। আমি টেবিলের ওপর হাত রেখে বসেছিলাম। বললাম, তুমি কি চাও আমি তোমার মৃত্যুর তদন্ত করি? এবার টেবিল তো নড়লই। আমি যে চেয়ারে বসেছিলাম তার পেছনে পায়া দুটো উঁচু হয়ে উঠল। আমি প্রায় টেবিলের ওপর হুমড়ি খেয়ে পড়লাম। বললাম, বুঝেছি, কিন্তু পুলিশ তো তদন্ত করছেই। আমি করলে কি সুবিধে হবে? আমি কোথায় তদন্ত করব? ঘড়িটি চড়াং করে একবার বেজেই থেমে গেল। ঠিকানা লেখা বাদামি কাগজের চিলতেটা টেবিলের এক পাশে রাখা ছিল। সেটা যেন হাওয়া লেগে আমার সামনে সরে এলো। আমার মাথায় একটু আইডিয়া এলো। মানিক মেহতা কি বাংলাদেশে গিয়ে লুকিয়ে আছে? আশ্চর্য নয়। একলা লুকিয়ে আছে, কিংবা... বললাম, আচ্ছা, চেষ্টা করব। এই সময় ইলেকট্রিক বাতি নিভে গেল। দেখলাম জানালায় সার্সি দিয়ে দিনের আলো দেখা যাচ্ছে। হোমজিকে কিছু বললাম না। 9টার সময় দুজনে আপটেকে দেখতে গেলাম। মোটরে যেতে যেতে হোমজিকে জিজ্ঞেস করলাম, হৈমবতীর চেহারা কেমন? হোমজি আমার দিকে মুখ ফিরিয়ে একটু হাসলেন। বললেন, ভালো চেহারা। রং খুব ফর্সা নয়, কিন্তু ভারী চটকদার চেহারা। বয়স হয়তো 30-এর কিছু বেশি, কিন্তু দীর্ঘ যৌবনা। শরীরের বাঁধুনি ছিলে হয়নি। আপটের পা কালকের চেয়ে ভালো, কিন্তু এখনো হাঁটতে পারেন না। গৃহস্বামী অনন্তরাও দেশপাণ্ডের সঙ্গেও দেখা হলো। তাকে কয়েকটা প্রশ্ন করলাম। আপনি বিজয় বিশ্বাসকে চিনতেন? চিনতাম বই কি, সহ্যাদ্রি হোটেলের সব টাকাই আমার ব্যাংকে ছিল। কত টাকা? সিজনের শেষে প্রায় 45,000 দাঁড়িয়েছিল। বিজয় বিশ্বাসের নিজের আলাদা কোনো অ্যাকাউন্ট ছিল আন্দাজ 2,000 টাকা, কিন্তু মৃত্যুর কয়েকদিন আগে তিনি প্রায় সব টাকা বার করে নিয়েছিলেন। শখানেক টাকা পড়ে আছে এখন। তাঁর স্ত্রী যাবার আগে সে টাকা বার করে নেননি। স্ত্রী যতক্ষণ কোর্ট থেকে ওয়ারিশ সাব্যস্ত না হচ্ছেন ততক্ষণ তো তাকে টাকা দিতে পারি না। হৈমবতী এখন কোথায়, তাঁর ঠিকানা জানেন? না। আর কেউ জানে? হোমজি বললেন, বোধ হয় না। যাবার সময় তিনি নিজেই জানতেন না কোথায় যাবেন। আমি আপটেকে জিজ্ঞেস করলাম, আপনি নিশ্চয়ই এ মামলার খবর রাখেন? মানিক মেহতার কোনো সন্ধান পাওয়া গিয়েছে? তিনি বললেন, না, সন্ধান পাওয়া গেলে আমি জানতে পারতাম। মানিক মেহতার ফটোগ্রাফ আছে। একটা গ্রুপ ফটোগ্রাফ ছিল। সহ্যাদ্রি হোটেল যখন আরম্ভ হয় তখন মানিক মেহতা, বিজয় বিশ্বাস আর হৈমবতী একসঙ্গে ছবি তুলেছিল, কিন্তু সেটা পাওয়া যায়নি। হোটেলে ফিরে এসে দুপুরবেলা খুব ঘুমোলাম। রাত্রে তোমাকে চিঠি লিখতে বসেছিলাম, কিন্তু বারবার বাধা পেয়ে শেষ করতে পারিনি। বিদেহী আত্মা আমার এই চিঠি লেখাতে
সন্তুষ্ট নয়, অথচ সে কি চায় বোঝাতে পারছে না। যা হোক, আজ চিঠি শেষ করব। এতখানি ভনিতার কারণ বোধহয় বুঝতে পেরেছ। তোমাকে একটা কাজ করতে হবে। কলকাতার দক্ষিণ প্রান্তের যে ঠিকানা দিলাম, তুমি সেখানে যাবে। যদি সেখানে হৈমবতী বিশ্বাসের দেখা না পাও তাহলে কিছু করার নেই, কিন্তু যদি দেখা পাও তাহলে তাকে কয়েকটা প্রশ্ন করবে। মানিক মেহতার সঙ্গে তাঁদের যে গ্রুপ ফটো তোলা হয়েছিল সেটা কোথায়? মানিক মেহতার সঙ্গে হৈমবতীর বেশি ঘনিষ্ঠতা ছিল কিনা জানবার চেষ্টা করবে। কবে কোথায় বিশ্বাসদের সঙ্গে মেহতার পরিচয় হয়েছিল? হৈমবতীর আর্থিক অবস্থা এখন কেমন? বাড়িতে কে কে আছে সব খবর নেবে। যে প্রশ্নই তোমার মনে আসুক জিজ্ঞেস করবে। তারপর সব কথা পুঙ্খানুপুঙ্খরূপে আমাকে লিখে জানাবে। কোনো ঘটনা তুচ্ছ বলে বাদ দেবে না। যদি সন্দেহজনক কিছু চোখে পড়ে টেলিগ্রাম করে আমাকে জানাবে। তোমার চিঠির অপেক্ষায় থাকব। এখানে এই দারুণ শীতে বেশি দিন থাকার ইচ্ছে নেই, কিন্তু এ ব্যাপারে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেতেও পারছি না। আশা করি খোকা ও সত্যবতী ভালো আছে এবং তুমি ইনফ্লুয়েঞ্জা ঝেড়ে ফেলে আবার চাঙ্গা হয়ে উঠেছ। ভালোবাসা নিও। ইতি, তোমার ব্যোমকেশ। অজিতের চিঠি। কলিকাতা, 8ই জানুয়ারি। ভাই ব্যোমকেশ, তোমার চিঠি আজ সকালে পেয়েছি এবং রাত্রে বসে জবাব লিখছি। হায় নাস্তিক, তুমি শেষে ভূতের খপ্পরে পড়ে গেলে। সত্যবতী জানতে চাইছে, ভূত বটে তো, পেতনি নয়। ওদিকের পেতনিরা নাকি ভারী জাহাবাজ হয়। যাক, বাজে কথা লিখে পুঁথি বাড়াবো না। তোমার নির্দেশ অনুযায়ী আজ বেলা 3টে নাগাদ বাসা থেকে বেরুচ্ছি। বিকাশ দত্ত এলো। আমি কোথায় যাচ্ছি শুনে সে বলল, আরে সর্বনাশ, সে যে ধারধারা গোবিন্দপুর, পথ চিনে যেতে পারবেন? বললাম, তুমি চলো না। বিকাশ রাজি হলো। তাকে সব বললাম না, মোটামুটি একটা আন্দাজ দিলাম। দুজনে চললাম। সত্যি ধারধারা গোবিন্দপুর। ট্রামে বাসে কলকাতার দক্ষিণ সীমানা ছাড়িয়ে যেখানে গিয়ে পৌঁছলাম সেখানে কেবল একটি লম্বা রাস্তা চলে গিয়েছে। রাস্তা 200-300 গজ অন্তর একটা বাড়ি। শেষ পর্যন্ত বেলা আন্দাজ 4:30টার সময় নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হলাম। রাস্তা থেকে খানিক পিছিয়ে ছোট একতলা বাড়ি, চারদিকে খোলা মাঠ। বিকাশকে বললাম, তুমি রাস্তার ধারে গাছতলায় বসে বিড়ি খাও, আমি এখনই ফিরতে পারি, আবার ঘণ্টাখানেক দেরি হতে পারে। বাড়ির সদর দরজা বন্ধ। আমি গিয়ে কড়া নাড়লাম। একটা চাকর এসে দরজা খুলে দাঁড়ালো। বলল, কাকে চান? আমি বললাম, শ্রীমতী হৈমবতী বিশ্বাসের সঙ্গে দেখা করতে চাই। আপনার নাম? অজিত বন্দ্যোপাধ্যায়। কি দরকার? সেটা শ্রীমতী বিশ্বাসকেই বলবো। তুমি তাকে বলো মহাবলেশ্বর থেকে চিঠি পেয়ে এসেছি। আজ্ঞে, একটু দাঁড়ান, বলে চাকরটা দরজা বন্ধ করে দিল। 10 মিনিট দাঁড়িয়ে আছি, সাড়া শব্দ নেই। তারপর দরজা খুলল। চাকরটা বলল, আসুন। বাড়িতে ঢুকেই ঘর। আসবাবপত্র বেশি কিছু নেই। 2টো চেয়ার, একটা টেবিল। চাকর বলল, আগে বসুন, গিন্নি ঠাকুরন চান করছেন, এখনই আসবেন। একটা চেয়ারে বসলাম। বসে আছি তো বসেই আছি। চাকরটা এদিক ওদিক ঘুরঘুর করছে। বোধহয় আমাকে বিশ্বাস করতে পারছে না। আজকাল কলকাতার যা ব্যাপার দাঁড়িয়েছে, অচেনা লোককে বাড়িতে ঢুকতে দিতে ভয় হয়। চোর, ডাকাত, গুন্ডা যা কিছু হতে পারে।
বসে বসে ভাবলাম, গিন্নি ঠাকুরনের স্নান যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ চাকরটাকে নিয়েই একটু নাড়াচাড়া করি। বললাম, তুমি কতদিন এখানে কাজ করছো? চাকরটা অন্দরের দোরের সামনে দাঁড়িয়ে বলল, আগে এই তো 1 মাসও হয়নি। দেখলাম লোকটির কথাই একটু পূর্ববঙ্গের টান আছে। তোমার দেশ কোথায়? ফরিদপুর জেলায়। বলে সে চৌকাঠের ওপর উবু হয়ে বসল। আধবয়সী লোক, মাথায় কদম ছাঁট চুল, গায়ে একটা ছেঁড়া ময়লা রঙের সোয়েটার। কতদিন কলকাতায় আছো? তা 3 বছর হতে চলল। এখানে মানে এই বাড়িতে কজন মানুষ থাকে? গিন্নি ঠাকুরন একলা থাকেন। স্ত্রীলোক একলা থাকেন? পুরুষ কেউ নেই? আগে না, আমি বুড়ো মানুষ, দেখাশোনা করি। এখানে কারুর যাওয়া আসা আছে? আগে না, আপনিই প্রথম এলেন। এই সময় হৈমবতীকে দোরের কাছে দেখা গেল। চাকরটা উঠে দাঁড়ালো, আমিও দাঁড়ালাম। ইতিমধ্যে ঘরের মধ্যে দিনের আলো কমে গিয়েছিল। তিনি চাকরকে বললেন, মহেশ, আলো জেলে নিয়ে এসো। চাকর চলে গেল। অল্প আলোতেও মহিলাটিকে দেখার অসুবিধে ছিল না। দীঘল চেহারা, সুশ্রী মুখ। পার্সিদের চোখে খুব ফর্সা না লাগলেও আমার চোখে বেশ ফর্সা। মুখে একটি চিত্তাকর্ষক সৌকুমার্য আছে। যৌবনের চৌকাঠ পার হতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়েছেন। পরনে সাদা থান, গায়ে একটিও অলংকার নেই। কবিত্র করছি না, কিন্তু তার সদ্যস্নাত চেহারাটি দেখে বৃষ্টি ভেজা সন্ধ্যার রজনীগন্ধার কথা মনে পড়ে যায়। আমি হাত জোড় করে নমস্কার করলাম। তিনি প্রতি নমস্কার করে বললেন, আপনি মহাবালেশ্বর থেকে আসছেন? আমি বললাম, না, আমার বন্ধু ব্যোমকেশ বক্সী মহাবলেশ্বর আছেন। তার চিঠি পেয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। তবে কি মানিক মেহতা ধরা পড়েছে? তার কণ্ঠস্বরে আগ্রহ ফুটে উঠল। বললাম, না, এখনো ধরা পড়েনি। হৈমবতী আস্তে আস্তে চেয়ারে বসলেন। নিরাশ স্বরে বললেন, বসুন, আমার কাছে এসেছেন কেন? আমি হাসলাম। বললাম, আমার বন্ধু ব্যোমকেশ বক্সী। তিনি বললেন, ব্যোমকেশ বক্সীকে? পুলিশের লোক? না, ব্যোমকেশ বক্সীর নাম শোনেননি? এই বলে তোমার পরিচয় দিলাম। তার মুখ নিরুৎসুক হয়ে রইল। দেখা যাচ্ছে তুমি নিজেকে যতটা বিখ্যাত মনে করো ততটা বিখ্যাত নও। সব শুনে হৈমবতী বললেন, আমি জানতুম না সারা জীবন বিদেশে কেটেছে। এই সময় মহেশ চাকর একটা লণ্ঠন এনে টেবিলের ওপর রেখে চলে গেল। বলা বাহুল্য, বাড়িতে বৈদ্যুতিক সংযোগ নেই। লণ্ঠনের আলোয় হৈমবতীর মুখ আরও স্পষ্টভাবে দেখলাম। ব্যথিত আশাহত মুখ ক্লান্তি ভরে থমথম করছে। 2-1 গাছি ভিজে চুল কপালে গালে জুড়ে রয়েছে। আমার মন লজ্জিত হয়ে উঠল। এই শোক নিষিক্তা মহিলাকে বেশি কষ্ট দেওয়া উচিত নয়। তাড়াতাড়ি প্রশ্নগুলো শেষ করে চলে যাওয়াই কর্তব্য। বললাম, আমাকে মাফ করবেন, মানিক মেহতাকে ধরবার উদ্দেশ্যেই ব্যোমকেশ আপনাকে কয়েকটা প্রশ্ন করে পাঠিয়েছে। মানিক মেহতার সঙ্গে আপনাদের প্রথম পরিচয় কবে হয়? হৈমবতী বললেন, 6 বছর আগে। আমাদের তখন আমেদাবাদে ছোট্ট একটি হোটেল ছিল। কি কুক্ষণেই যে তার সঙ্গে দেখা হয়েছিল। মানিক মেহতার সঙ্গে আপনার বেশ ঘনিষ্ঠ পরিচয় হয়েছিল। আমার সঙ্গে তার সর্বসাকুল্যে 5-6 বারের বেশি দেখা হয়নি। বছরের মধ্যে 1 বার কি 2 বার আসতো। চুপি চুপি আসতো। নিজের ভাগের টাকা নিয়ে চুপি চুপি যেত। তার এই চুপি চুপি আসা যাওয়া দেখে তার চরিত্র সম্বন্ধে আপনাদের কোনো সন্দেহ হয়নি? না,
আমরা ভাবতাম তার স্বভাবই ওরকম, নিজেকে জাহির করতে চায় না। তার কোনো ফটোগ্রাফ আছে? একটা গ্রুপ ফটো ছিল, সহ্যাদ্রি হোটেলের অফিসে টানানো থাকতো। সে রাত্রে আমি মূর্ছা ভেঙে দেখলাম দেয়ালে ছবিটা নেই। সে রাত্রে হোটেলের লোহার সিন্দুকে কত টাকা ছিল ঠিক জানি না, আন্দাজ 1.5 লাখ। অতঃপর আর কি প্রশ্ন করব ভেবে পেলাম না। আমি উঠি উঠি করছি, হৈমবতী আমাকে প্রশ্ন করলেন, আমি এখানে আছি আপনার বন্ধু জানলেন কি করে? আমি তো কাউকে জানাইনি। উত্তর দিতে গিয়ে থেমে গেলাম। মহিলাটির বর্তমান মানসিক অবস্থায় ভূত প্রেতের অবতারণা না করাই ভালো। বললাম, তা জানি না, ব্যোমকেশ কিছু লেখেনি। আপনি উপস্থিত এখানেই আছেন তো? হৈমবতী বললেন, বোধহয় আছি। আমার স্বামীর এক বন্ধু তার এই বাড়িতে দয়া করে থাকতে দিয়েছেন। আসুন, নমস্কার। বাইরে এসে দেখলাম অন্ধকার হয়ে গেছে। রাস্তার ধারে গাছের তলায় বিড়ির মুখে আগুন জ্বলছে। তাই দেখে বিকাশের কাছে গেলাম। তারপর দুজনে ফিরে চললাম। ভাগ্যক্রমে খানিক দূর যাবার পর একটা ট্যাক্সি পাওয়া গেল। ট্যাক্সিতে যেতে যেতে বিকাশ বলল, কাজ হলো? এই কথা আমিও ভাবছিলাম। হৈমবতীর দেখা পেয়েছি বটে, তাকে প্রশ্নও করেছি, কিন্তু কাজ কি হলো? মানিক মেহতা এখন কোথায় তার কিছুমাত্র ইঙ্গিত পাওয়া গেল না। বললাম, কতকটা হলো? বিকাশ খানিক চুপ করে থেকে বলল, আপনি যখন ব্যোমকেশবাবুকে চিঠি লিখবেন তখন তাকে জানাবেন না শোবার ঘরে 2টো খাট আছে। অবাক হয়ে বললাম, তুমি জানলে কেমন করে? বিকাশ বলল, আপনি যখন মহিলাটির সঙ্গে কথা বলছিলেন আমি তখন বাড়ির সব জানালা দিয়ে উঁকি মেরে দেখেছি। তাই নাকি? আর কি দেখলে? যা কিছু দেখলাম শোবার ঘরেই দেখলাম, অন্য ঘরে কিছু নেই। কি দেখলে? একটা মাঝারি গোছের লোহার সিন্দুক আছে। আমি যখন কাঁচের ভেতর দিয়ে উঁকি মারলাম তখন চাকরটা সিন্দুকের হাত ধরে ঘোরাবার চেষ্টা করছিল। চাকরটা ঠিক দেখেছ? আজ্ঞে হ্যাঁ, সে যখন সদর দরজা খুলেছিল তখন আমি তাকে দেখেছিলাম। সে ছাড়া বাড়িতে অন্য পুরুষ নেই। তারপর লেকের কাছাকাছি এসে ট্যাক্সি ছেড়ে দিলাম। বিকাশ নিজের রাস্তা ধরল, আমি বাসায় ফিরে এলাম। রাত্রে বসে চিঠি লিখছি, কাল সকালে ডাকে দেব। তুমি কেমন আছো? সত্যবতী আর খোকা ভালো আছে। আমি আবার চাঙ্গা হয়ে উঠেছি। ইতি, তোমার অজিত। শৈলরহস্যের শেষাংশ। আমি অজিত বন্দ্যোপাধ্যায় এই কাহিনীর শেষাংশ লিখছি। ব্যোমকেশের নামে সহ্যাদ্রি হোটেলের ঠিকানায় চিঠি লিখে ডাকে দিয়েছিলাম 9 তারিখ সকালে। 12 তারিখ বিকেলবেলা অনুমান 3টের সময় ব্যোমকেশ এসে উপস্থিত। সবিস্ময়ে বললাম, এ কি, আমার চিঠি পেয়েছিলে? চিঠি পেয়ে এলাম, প্লেনে এসেছি। তুমি চটপট তৈরি হয়ে নাও, এক্ষুনি বেরুতে হবে। বলে ব্যোমকেশ ভেতর দিকে চলে গেল। আধ ঘন্টার মধ্যে বাড়ি থেকে বের হলাম। রাস্তায় বাড়ির সামনে পুলিশের ভ্যান দাঁড়িয়ে আছে, তাতে একজন ইন্সপেক্টর এবং কয়েকজন কনস্টেবল। আমরাও ভ্যানে উঠে বসলাম। কয়েকদিন আগে যে সময় হৈমবতীর নির্জন ঘরের সামনে উপস্থিত হয়েছিলাম প্রায় একই সময়ে আবার গিয়ে পৌঁছলাম। আজ কিন্তু চাকর মহেশ দরজা খুলে দিতে আসলো না, দরজা খোলাই ছিল। আমরা সদল বলে প্রবেশ করলাম। বাড়িতে কেউ নেই, হৈমবতী নেই, মহেশ নেই, কেবল আসবাবপত্রগুলি পড়ে আছে। বাইরের ঘরে চেয়ার টেবিল, শোয়ার ঘরে 2টি খাট ও লোহার সিন্দুক, রান্নাঘরে হাঁড়ি কলসি। লোহার সিন্দুকের কবাট খোলা, তার ভেতরটা শূন্য।
ব্যোমকেশ করুণ হেসে ইন্সপেক্টরের পানে তাকালো। চিড়িয়া উড়ে গেছে। সে রাতে নৈশভোজন শেষ করার পর ব্যোমকেশ ও আমি তক্তপোষের ওপর গায়ে আলোয়ান জড়িয়ে বসেছিলাম। সত্যবতী খোকাকে ঘুম পাড়িয়ে এসে ব্যোমকেশের গা ঘেঁষে বসল। একটা শীতের হাওয়া উঠেছে। হাওয়ার জোর ক্রমেই বাড়ছে। আমাদের ঘরের দরজা জানালা সব বন্ধ। তবু কোনো অদৃশ্য ছিদ্রপথে খুঁচের মতো বাতাস প্রবেশ করে গায়ে বিঁধছে। বললাম, মহাবলেশ্বরের শীত তুমি খানিকটা সঙ্গে এনেছো দেখছি। আশা করি বিজয় বিশ্বাসের প্রেতটিকেও সঙ্গে আনোনি। সত্যবতী ব্যোমকেশের কাছে এসে একটু ঘেঁষে বসল। ব্যোমকেশ আমার পানে একটি সকৌতুক দৃষ্টি হেনে বলল, প্রেত সম্পর্কে তোমার ভুল ধারণা এখনো যায়নি। আমি বললাম, প্রেত সম্বন্ধে আমার ভুল ধারণা থাকা বিচিত্র নয়, কারণ প্রেতের সঙ্গে আমি কখনো রাত্রিবাস করিনি। আচ্ছা ব্যোমকেশ, সত্যিই তুমি ভূত বিশ্বাস করো? যা প্রত্যক্ষ করেছি তা বিশ্বাস করা না করার কোনো প্রশ্নই ওঠে না। তুমি ব্যোমকেশ বক্সীর অস্তিত্বে বিশ্বাস করো? ব্যোমকেশ বক্সীর অস্তিত্বে বিশ্বাস করি, কারণ তাকে চোখের সামনে দেখতে পাচ্ছি। কিন্তু ভূত তো চোখে দেখিনি, বিশ্বাস করি কি করে? আমি তোমাকে বিশ্বাস করতে বলছি না, কিন্তু আমি যদি বিশ্বাস করি তুমি আপত্তি করবে কেন? কিছুক্ষণ নীরবে ধূমপান করলাম। আচ্ছা, ওসব কথা থাক। বিশ্বাসে মিলাই কৃষ্ণ, তর্কে বহু দূর। কিন্তু তোমার ভূতের এত চেষ্টা সত্ত্বেও কার্যসিদ্ধি হলো না। কে বলে কার্যসিদ্ধি হয়নি? ভূত চেয়েছিল মস্ত একটা ধোঁকার টাটি ভেঙে দিতে, তা সে দিয়েছে। তার মানে কি এখনো কিছুই বোঝনি? কেন বুঝবো না? প্রথমে অবশ্য আমি হৈমবতীর চরিত্র ভুল বুঝেছিলাম, কিন্তু এখন বুঝেছি হৈমবতী আর মানিক মেহতা মিলে বিজয় বিশ্বাসকে খুন করেছিল। হৈমবতী একটি সাংঘাতিক মেয়ে মানুষ। হৈমবতীর চরিত্র ঠিকই বুঝেছ, কিন্তু ভূতকে এখনো চেননি। ভূতের রহস্য আরও সাংঘাতিক। সত্যবতী ব্যোমকেশের আরও কাছে সরে গেল। হঠাৎ কেঁপে উঠে বলল, আমার শীত করছে। শীত করছে না ভয় করছে? ব্যোমকেশ হেসে নিজের আলোয়ানের অর্ধেকটা তার গায়ে জড়িয়ে দিল। আমি বললাম, এসো এসো বধূ, এসো, আধা আঁচলে বসো। বুড়ো বয়সে লজ্জা করে না? ব্যোমকেশ বলল, তোমাকে আবার লজ্জা কি? তুমি তো অবোধ শিশু। সত্যবতী সায় দিয়ে বলল, নয়তো কি, যার বিয়ে হয়নি সে তো দুধের ছেলে। বললাম, আচ্ছা আচ্ছা, এখন ভূতের কথা হোক। আমি কিছুই বুঝিনি, তুমি সব খোলাসা করে বলো। ব্যোমকেশ বলল, আগে তোমাকে দু একটা প্রশ্ন করি। মানিক মেহতা বিজয় বিশ্বাসকে খুন করার জন্যে খাদের ধারে নিয়ে গেল কেন? বিজয় বিশ্বাসই বা গেল কেন? চিন্তা করে বললাম, জানি না। দ্বিতীয় প্রশ্ন, বিজয় বিশ্বাসের নামে ব্যাংকে 2000 টাকা ছিল। হোটেল বিক্রি হওয়ার আগেই সে টাকা বার করে নিয়েছিল কেন? জানি না। তৃতীয় প্রশ্ন, তুমি যখন হৈমবতীর সঙ্গে দেখা করতে গিয়েছিলে তখন শীতের সন্ধে হয়। চাকর যখন বলল হৈমবতী স্নান করছেন, তখন তোমার খটকা লাগলো না? না, মানে খেয়াল করিনি। চতুর্থ প্রশ্ন, চাকরটাকে সন্দেহ হয়নি? না, চাকরটাকে সন্দেহ করার কোনো কারণ হয়নি। সে পূর্ববঙ্গের লোক, মাত্র কয়েকদিন হৈমবতীর চাকরিতে ঢুকেছিল। অবশ্য একথা যদি সত্যি হয় যে সে লোহার সিন্দুক খোলবার চেষ্টা করছিল। অজিত, তোমার সরলতা সত্যি মর্মস্পর্শী। চাকরটা সিন্দুক খোলবার উদ্যোগ করেছিল বটে, কিন্তু চুরি করবার জন্যে নয়।
মহাবলেশ্বরে দুজন লোক খুন করবার ষড়যন্ত্র করেছিল। তার মধ্যে একজন হচ্ছে হৈমবতী, অন্য লোকটিকে মানিক মেহতা ছাড়া আর কে হতে পারে? ব্যোমকেশ কুটিল হেসে বলল, ওইখানেই ধাপ্পা, প্রচণ্ড ধাপ্পা। হৈমবতী ষড়যন্ত্র করেছিল তার স্বামীর সঙ্গে, মানিক মেহতার সঙ্গে নয়। হৈমবতীর আর যে দোষী থাক, সে পতিব্রতা নারী, তাতে সন্দেহ নেই। হতবুদ্ধি হয়ে বললাম, কি বলছো তুমি? ব্যোমকেশ বলল, যা বলছি মন দিয়ে শোনো। হোমজি যখন আমাকে গল্পটা বললেন, তখন আমার মনে বিশেষ দাগ কাটেনি, তবু একটা খটকা লেগেছিল। মানিক মেহতা বিজয় বিশ্বাসকে খুন করবার জন্যে খাদের কিনারে নিয়ে গেল কেন? বিজয় শীতকাতুরে লোক ছিল, সেই বা গেল কেন? তারপর ভূতের উৎপাত শুরু হলো। দায়ে পড়ে অনুসন্ধান শুরু করলাম। খটকা ক্রমে সন্দেহে পরিণত হতে লাগলো। তারপর ওয়ার্ড্রোবের মধ্যে পেলাম এক টুকরো বাদামি কাগজে লেখা একটা ঠিকানা, বাংলা অক্ষরে লেখা কলকাতার উপকণ্ঠের একটা ঠিকানা। আমার মনের অন্ধকার একটু একটু করে দূর হতে লাগলো। তোমাকে লম্বা চিঠি লিখলাম। তারপর তোমার উত্তর যখন পেলাম, তখন আর কোনো সংশয় রইল না। আপটে সাহেবকে সব কথা বললাম। তিনি তখনও ঠ্যাং নিয়ে পড়ে আছেন, কিন্তু তখনই কলকাতার পুলিশকে টেলিগ্রাম করলেন এবং আমার প্লেনে আসার ব্যবস্থা করে দিলেন। হৈমবতী আর বিজয় বিশ্বাসকে ধরা গেল না বটে, কিন্তু প্রেতের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। আসল অপরাধী কারা তা জানা গেছে। বলা বাহুল্য, যে প্রেতটা নাছোড়বান্দা হয়ে আমাকে ধরেছিল, সে মানিক মেহতা। সত্যবতী বলল, সত্যি কি হয়েছিল বলো না গো? ব্যোমকেশ বলল, সত্যিই কি হয়েছিল তা জানে কেবল হৈমবতী আর বিজয় বিশ্বাস। আমি মোটামুটি যা আন্দাজ করেছি তাই তোমাদের বলছি। সিগারেট ধরিয়ে ব্যোমকেশ বলতে আরম্ভ করল, মানিক মেহতা ছিল নামকরা বদমাশ, আর বিজয় বিশ্বাস ছিল ভিজে বেড়াল। একদা কি করে মিলন হলো দুজনে মিলে হোটেল খুলল। মেহতার টাকা, বিশ্বাসদের মেহনত। স্ত্রী পুরুষে হোটেল চালাচ্ছে। হোটেল বেশ জাঁকিয়ে উঠল। প্রতি বছর 30-40 হাজার টাকা লাভ হয়। মেহতা মাঝে মাঝে এসে নিজের ভাগের টাকা নিয়ে যায়। বিজয় বিশ্বাস নিজের ভাগের টাকা মহাবলেশ্বরের ব্যাংকে বেশি রাখে না, বোধহয় স্ত্রীর নামে অন্য কোথাও রাখে। হয়তো কলকাতারই কোনো ব্যাংকে হৈমবতীর নামে 50-60 হাজার টাকা জমা আছে। ওরা দুজনে ছাড়া আর কেউ তার সন্ধান জানে না। এইভাবে বেশ চলছিল। গত বছর মানিক মেহতা বিপদে পড়ে গেল। তার বেআইনি সোনার চালান ধরা পড়ে গেল। তাকে পুলিশ জড়াতে পারল না বটে, কিন্তু অত সোনা মারা যাওয়ায় সে একেবারে সর্বশান্ত হয়েছিল। তখন তার একমাত্র মূলধন হোটেল। মানিক মেহতা ঠিক করল সে হোটেল বিক্রি করবে, তার নগদ টাকা চাই। এখন প্রশ্ন হচ্ছে, হোটেল বিক্রির টাকা কে পাবে? একলা মেহতা পাবে, না বিজয় বিশ্বাসেরও বখরা আছে? ওদের পার্টনারশিপের দলিল আমি দেখিনি। অনুমান করা যেতে পারে যে মানিক মেহতা যখন হোটেল কেনার টাকা দিয়েছিল, তখন হোটেল বিক্রির টাকাটাও পুরোপুরি তারই প্রাপ্য। আমার বিশ্বাস মেহতা সব টাকাই দাবি করেছিল। হৈমবতী আর বিজয় বিশ্বাস ঠিক করল সব টাকা ওরাই নেবে। ওদের পূর্ব ইতিহাস কিছু জানা যায় না, কিন্তু ওদের প্রকৃতি যে স্বভাবতই অপরাধপ্রবণ তাতে আর সন্দেহ নেই। দুজনে মিলে পরামর্শ করল, মানিক মেহতা পুলিশের নজর লাগা দাগী লোক। তার ঘাড়ে অপরাধের ভার চাপিয়ে দেওয়া সহজ। স্বামী স্ত্রী মিলে নিপুণভাবে প্ল্যান গড়ে তুলল।
কলকাতার উপকণ্ঠে তখন কিভাবে ওরা বাসা ঠিক করেছিল আমি জানি না। হয়তো কলকাতার কোনো পরিচিত লোকের মারফত বাসা ঠিক করেছিল। হৈমবতী বাসার ঠিকানা কাগজে লিখে ওয়ার্ড্রোবের মধ্যে গুঁজে রেখেছিল, পাছে ঠিকানা ভুলে যায়। পরে অবশ্য ঠিকানা তাদের মুখস্থ হয়ে গিয়েছিল, তাই হৈমবতী যাবার সময় বাদামি কাগজের টুকরোটা ওয়ার্ড্রোবে ফেলে যায়। কাঠের ওয়ার্ড্রোবে বাদামি কাগজের টুকরোটা বোধহয় চোখে পড়েনি। ওই একটি মারাত্মক ভুল হৈমবতী করেছিল। যা হোক, নির্দিষ্ট রাত্রে মানেক মেহতা চুপি চুপি এসে হাজির। হোটেলে একটিও অতিথি নেই। চাকরানিটাকে হৈমবতী নিশ্চয়ই ঘুমের ওষুধ খাইয়েছিল। হোটেলে ছিল কেবল হৈমবতী আর বিজয় বিশ্বাস। মানেক মেহতাকে ওরা হোটেলের অফিস ঘরেই খুন করেছিল। এমনভাবে খুন করেছিল যাতে রক্তপাত না হয়। তারপর ছদ্মবেশ ধারণের পালা। বিজয় বিশ্বাস মানেক মেহতার গা থেকে জামা কাপড় খুলে নিজে পরল। নিজের জামা কাপড় গলাবন্ধ মানেক মেহতাকে পরিয়ে দিল। তারপর দুজনে লাশ নিয়ে গিয়ে খাদের মধ্যে ফেলে দিল। কিছুদিন থেকে এক ব্যাঘ্র দম্পতি এসে খাদে বাসা নিয়েছিল, সুতরাং লাশের যে কিছুই থাকবে না তা বিশ্বাস দম্পতি জানত। ব্যাঘ্র দম্পতির কথা বিবেচনা করেই তারা প্ল্যান করেছিল। আসল কাজ শেষ হলে বিজয় বিশ্বাস সমস্ত টাকা কড়ি নিয়ে বেরিয়ে পড়ল। নিশুতি শীতের রাত, কেউ তাকে দেখল না। মানিক মেহতা শহরের বাইরে রাস্তার ধারে মোটর রেখে এসেছিল। সেই মোটরে চড়ে বিজয় বিশ্বাস উধাও হয়ে গেল। হৈমবতী ঘাঁটি আগলে রইল। বুকের পাটা আছে ওই মেয়ে মানুষটির। তারপর যা যা ঘটেছিল সবই প্রকাশ্য ব্যাপার। একমাত্র সাক্ষী হৈমবতী। সে যা বলল পুলিশ তাই বিশ্বাস করল। বিশ্বাস না করার কোনো কারণও ছিল না। মানেক মেহতার চরিত্র পুলিশ জানত। কয়েকদিন পরে সহাদ্রি হোটেল হোমজির হাতে তুলে দিয়ে শোক সন্তপ্তা বিধবা হৈমবতী মহাবলেশ্বর থেকে চলে গেল। ইতিমধ্যে বিজয় বিশ্বাস কলকাতার বাসায় এসে আড্ডা গেড়েছিল। হৈমবতীও এসে জুটল। কিন্তু তারা ভারী হুঁশিয়ার লোক, একেবারে নিশ্চিন্ত হয়নি, সাবধানে ছিল। তাই মহাবলেশ্বরের চিঠি পেয়ে অজিত যখন দেখা করতে গেল তখন হৈমবতী চমকে উঠল বটে, কিন্তু ঘাবড়াল না। হৈমবতীর তখন বোধহয় বিধবার সাজ ছিল না। সে বিধবা সাজতে গেল। চাকর অজিতকে বাইরের ঘরে বসালো। অজিত যদি এত সরল না হতো তাহলে ওর খটকা লাগতো। শীতের সন্ধেবেলা মেয়েরা গা ধুতে পারে, চুল ভিজিয়ে স্নান করে না। যা হোক, হৈমবতী যখন এলো তখন তার সদ্য স্নাত চেহারা দেখে অজিত মুগ্ধ হয়ে গেল। সে হৈমবতীকে আমার নাম বলল। হৈমবতীর ব্যাপার বুঝতে তিলার্ধ দেরি হলো না। অজিত আমার নামটাকে যতখানি অখ্যাত মনে করে ততখানি অখ্যাত নয়। আমার নাম অজিতের কল্যাণেই নামটা সকলের জানা হয়ে গিয়েছে। কিন্তু সে যাক, বিকাশ ওদিকে জানালা দিয়ে শোবার ঘরে দুটো খাট আর লোহার সিন্দুক দেখে নিয়েছিল। অজিতের চিঠিতে ওটাই ছিল সবচেয়ে জরুরি কথা। চিঠি পড়ে কিছুই আর জানতে বাকি রইল না। কিন্তু ওদের ধরা গেল না। সে রাত্রে অজিত পেছন ফিরবার সঙ্গে সঙ্গেই বোধহয় হৈমবতী লোহার সিন্দুক থেকে টাকা কড়ি নিয়ে অদৃশ্য হয়েছিল। এখন তারা কোথায়, কোন ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে কে বলতে পারে। হয়তো তারা কোনো দিনই ধরা পড়বে না, হয়তো ধরা পড়বে। না পড়ার সম্ভাবনাই বেশি। ৩৫ কোটি নরনারীর বাসভূমি এই ভারতবর্ষ। কিছুক্ষণ তিনজনে চুপ করে বসে রইলাম। বাইরে যে হাওয়া উঠেছিল
তা থেমে গিয়েছে। ঘড়িতে 10টা বাজে। আমি বললাম, সব সমস্যার তো সমাধান হলো, কিন্তু একটা কথা বুঝলাম না, বিজয় বিশ্বাস ও বাড়িতে থাকতো না কেন? কোথায় থাকতো? চাকরটা ওদের সম্বন্ধে কি কিছুই সন্দেহ করেনি? ব্যোমকেশ গভীর নিঃশ্বাস ফেলে বলল, হা ভগবান, তাও বোঝনি? চাকরটাই বিজয় বিশ্বাস।